প্রতিটি স্তরে মেধা ও দক্ষতাকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী। সড়কে শৃঙ্খলা ফেরাতে অটোরিকশার দৌরাত্ম্য নিয়ন্ত্রণ করা হবে জানালেন সড়ক পরিবহন মন্ত্রী। এবং কখনো সুস্থ চিন্তা করতে পারে না জামায়াত, বললেন মির্জা ফখরুল। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে বিয়াম ফাউন্ডেশনের অডিটোরিয়ামে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি একথা জানান। এ সময় প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেন, রাষ্ট্রের প্রকৃত মালিক যে জনগণ 2024-এর জুলাই গণ অভ্যুত্থান তা আবার প্রমাণ করেছে। তাই জনপ্রশাসনের প্রতিটি স্তরে মেধা আর দক্ষতাকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে সরকারি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। জানান, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সরকারি কর্মকাণ্ড ঢেলে সাজাতে চায় বর্তমান সরকার। প্রতিযোগিতামূলক বিশ্ব ব্যবস্থায় ব্যবসা বাণিজ্যের প্রসারে ওয়ান স্টপ সার্ভিস করে সমস্ত ব্যবস্থাকে ঢেলে সাজানো প্রয়োজন বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর বিভিন্ন সড়ক থেকে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই নির্দেশ দেন। বলেন, উচ্ছেদ হওয়া হকারদের এমন জায়গায় পুনর্বাসন করতে হবে যেখানে তারা স্বাচ্ছন্দ্য ও উৎসাহের সঙ্গে ব্যবসা করতে পারবেন। এছাড়া স্কুল কলেজে ক্লাস শুরু ও শেষের সময় সড়কে যানজট কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অনিয়ন্ত্রিত গাড়ি পার্কিংয়ের কারণে যানজট তৈরি হয়। এই সমস্যা সমাধানে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিজস্ব মাঠের একটি অংশ গাড়ি পার্কিংয়ের জন্য ব্যবহার করা যেতে পারে। বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান সহ অনেকে উপস্থিত ছিলেন। সড়কে শৃঙ্খলা ফেরাতে অটোরিকশার দৌরাত্ম্য নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সকালে রাজধানীর মোহাম্মদপুরে BIWTA এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি একথা জানান। এ সময় মন্ত্রী বলেন, তেলের দাম বাড়াতে IMF এর কোনো চাপ ছিল না। সরকার উপায় না পেয়ে তেলের দাম সমন্বয় করেছে। তিনি আরও বলেন, তেলের দামের সঙ্গে বাস ভাড়া সমন্বয় করা হয়েছে। যদি তেলের দাম আবার কমে যায়, কোনো আলোচনা ছাড়াই ভাড়াও কমে যাবে। অটোরিকশার একটা দৌরাত্ম্য সব জায়গায় আছে, যেটা জনজীবন বিপর্যস্ত করছে। ঢাকা শহরের যানজট, যান চলাচল, মানে যানবাহনের শৃঙ্খলা ব্যাহত হচ্ছে। যার ফলে আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রধান প্রধান সড়ক, প্রধান প্রধান এলাকা পর্যায়ক্রমে অটোরিকশা প্রবেশ নিষেধ করা হবে। তবে এই প্রক্রিয়াটা অনুসরণের জন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে এবং সব পক্ষের মধ্যে আলোচনা চলছে। আমরা মনে করছি যে ঢাকা তো আমাদের ঢাকা, ঢাকা বাঁচলে দেশ বাঁচবে। জামায়াতে আমির এবং তার দল কখনো সুস্থভাবে চিন্তা করতে পারেন না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংকালে তিনি এই মন্তব্য করেন। জামায়াত আমিরের বক্তব্য প্রত্যাখ্যান করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করেছে। নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে বিএনপি ক্ষমতায় এসেছে, এমন বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন। এর মাধ্যমে আবারও দেশে বিভেদ ও ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি আজকে এক পত্রিকায় একটি সংবাদ দেখলাম, যে সংবাদটি আমাকে অত্যন্ত আহত করেছে। যে জামাত ইসলামের আমির তিনি বলছেন যে বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে। আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি, এবং তিনি বা তার দল যে কখনোই সুস্থভাবে চিন্তা করেন না তার প্রমাণিত হয়েছে। সমগ্র পৃথিবী, সমস্ত যারা অবজারভার এসেছিল, সমগ্র বিশ্বের সমস্ত দেশগুলো, বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলো, পত্র পত্রিকা, মিডিয়া,
এক বাক্যে স্বীকার করেছে যে এই নির্বাচনটি ছিল এই কালের অর্থাৎ বাংলাদেশ সৃষ্টির থেকে সবচেয়ে নিরপেক্ষ, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন। এবং সেই সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়েই বিএনপি তার জনপ্রিয়তার মধ্য দিয়ে 213টি আসন লাভ করে সেই সরকার গঠন করার সুযোগ পেয়েছে। সুতরাং জামাতে ইসলামের আমিরের এই বক্তব্য আমি আবার আমরা প্রত্যাখ্যান করছি, শুধু নয় নিন্দা জানাচ্ছি এবং ক্ষোভ প্রকাশ করছি। বৈদেশিক মুদ্রা অর্জন বাড়াতে দক্ষ জনশক্তি তৈরিতে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আজ জাতীয় প্রেস ক্লাবে ইউরোপে জনশক্তি প্রেরণে প্রতিকূলতা ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে যোগ দিয়ে তিনি কথা জানান। বলেন, বৈদেশিক মুদ্রা অর্জনে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং বর্তমানে তাদের পাঠানো রেমিটেন্স $20 বিলিয়নেরও বেশি। মন্ত্রী আরও বলেন, দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে রেমিটেন্স আয়ের পরিধি আরও বাড়ানো জরুরি। এ সময় তিনি উল্লেখ করেন, বিগত সরকারের লুটপাটের কারণে দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় রয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে বলেও জানান তথ্যমন্ত্রী। আমরা জনসংখ্যার দিক থেকে এই মুহূর্তে একটা ডেমোগ্রাফিক্যাল ডিভিডেন্টের মধ্যে আছি। আমাদের জনসংখ্যার যে গতি, তাতে কর্মক্ষম লোকের সংখ্যা অনেক বেশি। পৃথিবীর সব দেশে কিন্তু এটা নাই। কোনো কোনো দেশে বার্ধক্যের সংখ্যা বেশি, কোনো কোনো দেশে কর্মক্ষম লোক নাই বললেই চলে, হয় শিশু বেশি নাহলে বার্ধক্য বেশি। কিন্তু আমরা এখন এমন একটা জায়গাতে আছি যে আমরা আমাদের ডেমোগ্রাফিক্যাল ডিভিডেন্টের জায়গাতে আছি। একটা বড় অংশের কর্মক্ষম জনগোষ্ঠী আমাদের আছে। এই কর্মক্ষম জনগোষ্ঠীকে আভ্যন্তরীণভাবে কাজে লাগানোর জন্য, যেহেতু এটা খুব ঘনবসতির দেশ, পৃথিবীতে সবচেয়ে ঘনবসতির দেশ হচ্ছে আমরা, সেই তুলনায় আমাদের অর্থনীতি, আমাদের শিল্প, কল কারখানা, কৃষি এদেরকে কর্মসংস্থানের জন্য অ্যাকোমোডেট করতে পারছে না। অতএব জনসংখ্যার ভারসাম্যের জন্য এবং আমাদের এই ডিভিডেন্ডকে কাজে লাগানোর জন্য আমাদেরকে রেমিটেন্সের এই জায়গাটাকে বাড়াতে হবে, এই পরিধি বাড়াতে হবে। আমাদের সরকার এ বিষয়ে সজাগ। আমাদের নেতা এ বিষয়ে বারবার আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে তিনি পরামর্শ দিচ্ছেন এবং তারা এই বিষয়ে এগিয়ে চলছেন, নতুন নতুন বাজার কিভাবে বাড়ানো যায়। স্বেচ্ছাচারিতা বন্ধ না করা হলে জুলাই আবারও ফিরে আসবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা জাতীয় সমাবেশে এই মন্তব্য করেন তিনি। জামায়াতের আমির আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পথ ধরেই বিএনপি প্রত্যেকটি পদক্ষেপ নিচ্ছে। সুশাসন কায়েমের জন্য যেগুলো সংস্কার প্রয়োজন সেই সবকটিতে ক্ষমতাসীন দল বিরোধিতা করছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় গণভোটের রায় বাস্তবায়ন না হলে সংসদ এবং রাজপথে লড়াই চলবে বলে হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। আমরা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সন্তানদের হাতে দাকিরিস কুড়াল দেখতে চাই না, আমরা খাতা এবং কলম দেখতে চাই। আমরা কোনো আদুবাই দাদুবাই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আমাদের সন্তানদের উপর সড়িগুড়া আমরা এটা দেখতে চাই না। এই সংস্কৃতি বন্ধ করতে হবে। যদি বন্ধ না করেন, মনে রাখবেন জুলাই শুধু 24 সালে ছিল না, জুলাই প্রত্যেক বৎসরে আছে। সে জুলাই আবার ফিরে আসবে ইনশাআল্লাহ, এবং তখন ফাইনালি ফেসিবাদের কবর রচনা হবে। শুভ বুদ্ধির উদয় হোক, জনগণের রায়ের প্রতি সম্মান দেখান, 70% মানুষের রায় মেনে নিন, গণভোটের রায় বাস্তবায়ন করুন। যদি না করেন, আমাদের লড়াই সংসদের ভিতরেও চলবে, খোলা ময়দানেও চলবে ইনশাআল্লাহ। এবং আল্লাহর পর ভরসা করে বলতে পারি, এই লড়াইয়ে জনগণের বিজয় হবে ইনশাআল্লাহ। এবার পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলা সংবাদ। আওয়ামী লীগ সরকার দুর্নীতি করে রাষ্ট্রের অর্থনীতির বেহাল দশা তৈরি করে গেছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান। দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদ হলরুমে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ এবং প্রাণী সম্পদ খাতে ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় পিজি খামারিদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি একথা জানান। মুক্তিযুদ্ধমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকার দুর্নীতি করে রাষ্ট্রের অর্থনীতির বেহাল দশা তৈরি করে গেছে। তারপর 18 মাস অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস।
তিনিও চেষ্টা করে গেছেন, কিন্তু এমন দেউলিয়া করে গেছেন দেশের অর্থনীতিকে যে 18 বছরে তেমন কিছুই দিয়ে যেতে পারেননি বর্তমান সরকার। কুমিল্লার বহুল আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেফতার সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে 3 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল্লাহ আমানের আদালত এই নির্দেশ দেন। তদন্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, 3 দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার হাফিজুর রহমানকে আজ আদালতে উপস্থাপন করা হয়। পরে বিচারকের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। তিনি আরও জানান, দীর্ঘ 10 বছর পর সোহাগী জাহান তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর রহমানের ডিএনএ স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর আগে গত বুধবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে গ্রেফতারকৃত অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সার্জন জাহিদ, সিপাহী জাহিদ, এই যে যারা 10 আসামি তার ফাঁসি চাই আমি। একটা কথা হইল, ডিজিএফআই শাহ আলম ছিল ওয়ারেন্ট অফিসার, ডিজিএফআই শাহ আলম, ওরা আমি দেখতে চাই, ওরে আইনের আওতায় আনা হোক। ব্যবসা বাণিজ্য ত্বরান্বিত করতে হিলি স্থলবন্দর পরিদর্শন করেছেন সমাজ কল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। সকালে হিলি স্থলবন্দর পরিদর্শনে আসেন তিনি। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কাস্টমস ও পানামা কর্তৃপক্ষ। পরে তিনি হিলি স্থলবন্দরের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। এ সময় তিনি বন্দর অভ্যন্তরে ব্যবসায়ী, কাস্টমস ও পানামা পোর্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। ব্যবসায়ীদের মুখে সমস্যার কথা শুনে হিলি স্থলবন্দরকে একটি ব্যবসায়ী বান্ধব বন্দর হিসেবে গড়ে তোলার আশ্বাস দেন মন্ত্রী। পরিদর্শনকালে তার সঙ্গে ব্যক্তিগত কর্মকর্তা গোলাম মুস্তফা রঞ্জু, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী সহ সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বরিশালকে আধুনিক ও বাসযোগ্য একটি নগর হিসেবে গড়ে তুলতে 2 মাসব্যাপী পরিচ্ছন্নতার মাস ঘোষণা করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন। দুপুরে নগরীর নথুল্লাবাদ সংলগ্ন জিয়া সড়ক এলাকায় খাল পরিষ্কার এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এই ঘোষণা দেন। বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে বরিশালে মে ও জুনকে পরিচ্ছন্নতার মাস হিসেবে ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে নগরীর সকল খাল পরিষ্কার করা হবে এবং পর্যায়ক্রমে খাল খনন, পুনর্খনন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। কর্মসূচির উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল বারী ও বরিশাল মহানগর বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ অন্যান্যরা। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। চলমান পিসিএলে অবশেষে দর্শক ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। ফ্র্যাঞ্চাইজি মালিকদের জোরালো অনুরোধের পর ফাইনাল ম্যাচে স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছেন স্বয়ং দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বিষয়টি নিশ্চিত করেছেন পিসিবির চেয়ারম্যান মাহসিন নকভি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি জানান, স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানানো হলে বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করেছেন প্রধানমন্ত্রী। তবে দেশের জ্বালানি সাশ্রয়ের চলমান মিতব্যয়ী নীতির কথাও স্মরণ করিয়ে দিয়ে ফ্র্যাঞ্চাইজি মালিকদের অনুরোধে নীতিতে শিথিলতা এনে ফাইনাল ম্যাচে দর্শক উপস্থিতির অনুমোদন দিয়েছেন শেহবাজ শরীফ। এই সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নকভি। 2026 ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম আকাশ ছুঁয়েছে। ফিফার অফিসিয়াল রিসেল সাইটে ফাইনালের 4টি টিকিট বিক্রির জন্য তালিকাভুক্ত করা হয়েছে, যার প্রতিটির দাম ধরা হয়েছে প্রায় $23 লাখ, বাংলাদেশি মুদ্রায় যার দাম প্রায় 28 কোটি 21 লাখ টাকা। আগামী 11 জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হতে যাওয়া বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে 19 জুলাই নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে। সেখানকার গ্যালারির নিচতলার 124 নম্বর ব্লকের 45 নম্বর সারিতে গোলপোস্টের পেছনের 33 থেকে 36 নম্বর আসনগুলোর প্রতিটির দামের জন্য এই আকাশচুম্বী মূল্য গুনতে হবে দর্শকদের। ফিফা ইচ্ছামতো টিকিটের দাম হাঁকাতে পারলেও প্রতিটি লেনদেন থেকে বড় অঙ্কের লভ্যাংশ পায় ফিফা। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ফাইনাল ম্যাচ ঘিরে টিকিটের বাজারে গতকালও অস্থিরতা দেখা গেছে। এদিন গ্যালারির অন্যান্য আসনের টিকিটও বিক্রি হয়েছে কয়েক লাখ পাউন্ডে। এমনকি সবচেয়ে কম দামি টিকিটের জন্য দর্শকদের গুনতে হয়েছে $10,923 মার্কিন বা প্রায় 13 লাখ টাকা।
পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগেই শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার। প্রতিটি স্তরে মেধা ও দক্ষতাকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। সড়কে শৃঙ্খলা ফেরাতে অটোরিকশার দৌরাত্ম্য নিয়ন্ত্রণ করা হবে, জানালেন সড়ক পরিবহন মন্ত্রী। এবং কখনো সুস্থ চিন্তা করতে পারে না জামায়াত, বললেন মির্জা ফখরুল। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।